এই জাতীয় জিনিস যেগুলো আসে সেগুলো আমরা কি করে আবার চেক করি। এখন বলেন স্যার চেক করা দরকার কি? খাদ্য তো খাদ্য, খাদ্য তো খাদ্য, এরা আবার চেকে কি আছে? ওরা কি সন্ত্রাসী? ওরা কি সন্ত্রাসী? সন্ত্রাসী চেক ভাঙা। এখন আপনার একটা গরু যদি মারা যায় তাহলে আপনি মনে করেন যে আমার অনেক লক্ষ টাকা খরচ হয়ে যাবে। ঘেরের পুকুরের ফসল যদি নষ্ট হয় তাহলে মনে হয় যে অনেক টাকার মাছ নষ্ট হবে। কিন্তু আপনার 5 বিঘা জমি ধান যে নষ্ট হয়ে যাবে মাথায় আসে না। ফসলও ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? এই ফসল আমাদের দেশে রোগ নিয়ে আসে। কি নিয়ে আসে? রোগ নিয়ে আসে। যে নারকেল গাছে দেখেন এখন পোকা পাতা সব নষ্ট হয়ে মারা যাচ্ছে, কলা গাছ এরকম ভেঙে পড়তেছে। এগুলো বাইরে থেকে এই রোগগুলো আসে, এই পোকাগুলো আসে বাইরে থেকে। যখন এই রোগ পোকাগুলো আসে এটাকে কি বলা হয়? পেস্ট বলা হয়, কোয়ারেন্টাইন। তাহলে কোয়ারেন্টাইন জিনিসটা কি? কোয়ারেন্টাইনের নাম শুনেছেন? হ্যাঁ, করোনার সময় শুনেছেন। কেন? এই আগে জাহাজে মানুষ নিয়ে আসতো, শস্য নিয়ে আসতো। শস্যের সাথে কি শুধু শস্যই আসে না, মানুষও আসে। মানুষও আসে। যখন মানুষ আসে তাহলে 40 দিন পর্যন্ত ওই বন্দরের বাইরে যাওয়া নিষেধ। কেন? মানুষের শরীরে যদি কোনো ভাইরাস থাকে তাহলে 40 দিনের মধ্যে প্রকাশ পায়। কোনো বহনকারী ভাইরাস থাকে, যদি কোনো অসুখ থাকে তাহলে 40 দিনের মধ্যে কি হয়? প্রকাশ পায়। যদি 40 দিন আটকায় রাখাটাকে বলাই করেন নাই। আমরা করোনা কয়দিন ছিলাম? 14 দিন। যদি দেখা যায় তাহলে 14 দিন, কমপক্ষে 14 দিন তাকে আটকাই রাখতে হবে। তাহলে তার ভিতরে ডিজিজটা আছে কিনা এটা কি করা যাবে? প্রকাশ পাওয়া যাবে। তাহলে এই কোয়ারেন্টাইনের মাধ্যমে আমরা কি জানি? কৃষিজাত পণ্য মানে আমরা আসলে কি দেখি? আমরা দেখি যে কোনো রোগ এবং পোকা আসছে। এই নারকেল গাছে এটা হলো কেন? 2007 সালে আমাদের দেশে সিডর নাই, জানেন সিডর মনে আছে? 2007 সালে যখন সিডর হলো তখন শ্রীলঙ্কার গভর্নমেন্ট আমাদেরকে কি দিল? 2 লক্ষ নারকেলের চারা। কত লক্ষ? 2 লক্ষ। কিন্তু আমাদের টেস্ট করার অনুমতি দেয়নি। কি দেয়নি? টেস্ট করার অনুমতি দেয়নি। এই টেস্ট না করার কারণে এই আমাদের দেশে নারকেল গাছগুলো দেখবেন ওই যে ডাবশট হয়ে যাচ্ছে, পাতা সাদা, রাতে লাইট মারলে দেখবেন সাদা। এই যে পোকাগুলো আসছে এগুলো আমাদের ক্ষতি করা আসছে। আমরা কিন্তু ভালো জিনিস খাই না, পচা জিনিস খাই না। আসলে কি খাই? কি মনে হয় আমরা পচা জিনিস খাই? মা বলে ভালো জিনিস খাই। আলু 10 কেজি রাখলেন খাটের তলায়, কোন একটু খান, ভালোটা না পচাটা? তো বলেন যে ভালো জিনিস খাই। পেঁয়াজ খেলেন 20 কেজি, যে আগামী রমজানে পেঁয়াজের দাম উঠবে, পেঁয়াজ কিনে নিয়ে আসা 20 কেজি, ভালোটা খান না পচাটা খান? ভালোটা। কই ভালো? পচা খান। আজকে রমজানে দেই কিনে বেশি। পচা আর বলে ওইগুলো পচাগুলো আগে নিস, এরা বলেন না? পচাগুলো আগে নিস। তাহলে পচা জিনিস খান। আম বাজার থেকে কিনে নিয়ে আসেন, বলে মুখের দিকে বসতেছে যেন ওইগুলো আগে খাও। যে ভালো জিনিস খাইলাম তুমি। আমি আস্তে আস্তে বিদেশে একটা খারাপ জিনিস খায় না, বিদেশে একটা জিনিস খারাপ খায় না। আমার এক স্যার গেছিল সিঙ্গাপুরে পড়ালেখা, হসপিটালে গেছিল কি একটা কারণে, যেই নাকি হসপিটালে প্রচুর রোগী, হাজার হাজার রোগী। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কাছে জিজ্ঞাসা করছে যে ডাক্তার সাহেব, বাংলাদেশ এত উন্নত দেশ, সিঙ্গাপুরের মতো, সব আমাদের বাংলাদেশ থেকে সব সিঙ্গাপুরে আসে বড় বড় আমলা নেতারা, আর আপনার এখানে এত রোগী এত অসুখ চলতেছে, আসেন আমার সাথে। পরে উনি ঘুরে বলে হসপিটাল ঘুরেন, ঘুরে ওয়ার্ডগুলোতে ঘুরে দেখে পুরো ওয়ার্ড ফাঁকা। তাহলে বাইরে এত রোগী কেন? তাহলে ওরা রুটিন চেক আপ হয়ে আছে, রুটিন চেক আপ, বুঝলেন? যে সে কত ক্যালোরি খাইল, তার 2200 ক্যালোরি খাওয়ার কথা, সে 2200 ক্যালোরি খাইলো কিনা, সে আগে টেস্ট করে যে তার ভিতরে কোনো অসুখ আছে কিনা। আর আমরা করে কি, যখন মরি যাব না একদম, আর উপায় নেই, হসপিটালের বিছানা নাই, কলরের মধ্যে সহজে চিকিৎসা করে। এই জন্য আমরা এই বস্তি বস্তি একবার পচাই, এই জন্য ওরা কিন্তু এই জিনিসটা করে। তাহলে আমাদের বন্দর থেকে কি আসে? রমজানি আর রপ্তানি। জিনিসটা কি? রপ্তানি কি আর আমদানি কি? মানে আমার যেগুলো আমাদের দেশ থেকে বাইরে যাব সেটা হলো রপ্তানি, আর যেগুলো আসবে সেগুলো আমদানি। তাহলে রপ্তানি তো পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য। পাটজাত পণ্য বলতে কি? পাটের সুতা আপনারা দেখে নিন, আমি সময় পাইনি এই জন্য নিয়ে আসতে পারি। এই পাটের সুতা দিয়ে সোনালি শাড়ি তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা দাম। এই দেয় না নায়িকারা পরে, বড় বড় নেতাদের বউরা পরে, হ্যাঁ, সেলিব্রিটিরা পরে পাটের সুতা, কিন্তু খুব উন্নত মানের সুতা আমাদের দেশ থেকে তুরস্কে যাচ্ছে। ওরা আবার কার্পেট করে আমাদের দেশে পাঠাচ্ছে, শাড়ি করে পাঠাচ্ছে, ভালো 3 পিস তৈরি করে পাঠাচ্ছে, হ্যাঁ।
তাহলে আমাদের এই সুতারি ওরা কত টাকা বাণিজ্য করবে? তাহলে এই পাটজাত দ্রব্যে হিমায়িত খাদ্য কি? হিমায়িত খাদ্য চিংড়ি টিংড়ি এগুলো আছে, কিন্তু আমি কৃষিজাত পণ্যের মধ্যে বলবো হিমায়িত খাদ্য নারকেল কোড়া আছে, আপনারা যে নারকেল করে না পিঠা করতে, এই নারকেল কোড়া প্রচুর পরিমাণে যাচ্ছে। কচুরমুখী ছিলে সুন্দর প্যাকেট করে ফ্রিজিং করে বাইরে পাঠাচ্ছে। ডাটা ডাটা শাক, আপনি তো ভাই 8 ঘন্টা রান্না করে কাটান, বিদেশে তো 8 ঘন্টা রান্না করে কাটার সময় নেই। 8 ঘন্টা যদি আপনি রান্না করে কাটান তাহলে আপনার বেতন হওয়ার কথা 70,000, 80,000, 90,000 টাকা। আর ওরা কি করে, সব রেডি জিনিস যাবে ওভেনে দেবে, গরম করবে, হালকা নাড়াচাড়া দিয়ে খাবে। ওরা 1 ঘন্টার বেশি খাওয়ার পিছনে ব্যয় করতে চায় না। আর আমাদের মা বোনেরা কি সকালে ঢোকে আর 5টার সময় গোসল করে খায়। অবাক কাণ্ড। ঠিকমতো করতে পারে না বুঝলে কিন্তু সময় নেই। না অলস বলেন না, যদি না থাকে মার বোনেরা বউরা যদি না থাকে আপনার জীবন পানি পানি হয়ে যাবে। এটা আমরা গুরুত্ব বুঝি। হ্যাঁ, আমরা গুরুত্ব বুঝি না। আপনার মায়ের কথা চিন্তা করেন, আপনার মা ভোর আজানের সময় উঠছে, হ্যাঁ, ওই ধান সিদ্ধ করা, সবগুলো করা, রোদে শুকানো, এরপরে বাচ্চার খাওয়া, এবং মায়ের অনুভূতি আপনি বুঝবেন না। মাঝে কি জিনিস, বাবা না হলে মা না হলে বুঝবেন না। আপনি সৌদি আরবে গেছেন বা ইংল্যান্ডে গেছেন, আপনি পড়ালেখার কথা জানেন, আপনার জ্বর হয়েছে, একমাত্র মাই বুঝতে পারে যে আমার ছেলে অসুস্থ আছে, আর কেউ পারবে না। বাবাও পারবে না, আপনার মা বুঝতে পারে, মাকে পারলে যত্ন করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? চিংড়ি আছে, আর কি আছে? আমদানি কি হবে? খাদ্যশস্য আছে। খাদ্যশস্যের মধ্যে চাউল আছে, ভুট্টা আসে, গম আসে, 3টা বেশি আসে আমাদের দেশে। হ্যাঁ, আর আছে সয়াবিন। সয়াবিন কিছু সয়াবিন আসে, এই সয়াবিন মানে যে গোল গোল সয়াবিন না, সয়াবিন এক্সট্রাকশন আছে, তেল না, এক্সট্রাকশন আছে। এটা পোল্ট্রি মুরগির খাবার বা গরু বাছুরের খাবার হিসাবে ব্যবহার করা হয়। এই জিনিসটা আমাদের দেশে আসে। কিছু সিমেন্ট আছে, এই যে বাল্ক সিমেন্ট মানে গাদা করা সিমেন্ট আছে, ওইটা এখানে সিমেন্ট মিক্সার না। তাহলে এই মংলা উদ্ভিদ সংগঠিত জিনিসটা কি? উদ্ভিদ সংগঠিত এই যে লেখা আছে, উদ্ভিদ প্লান্ট কোয়ারেন্টাইন, ইংরেজিতে বলে প্লান্ট কোয়ারেন্টাইন। সংগঠিতটা হচ্ছে আমার যদি কোনো উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য বলতে কিরকম, এই কিছু কিছু গাছের কাটিং আছে, হ্যাঁ, এই গাছের কাটিং মানে কাটিং বলতে বোঝেন তো, ডাল আসে কাটা, এটাও তো আমাদের নেই। এই জাতীয় জিনিস আমদানি রপ্তানির যে সম্পর্ক, সেটা হচ্ছে আন্তর্জাতিক যে নিয়ম কানুন মেনে চলা হয় সেটিকে বলা হয় কোয়ারেন্টাইন। আন্তর্জাতিক নিয়ম কানুন কি? ওই দেশের জিনিস আসলেও আমরা কিন্তু ছাড়ব না, কেন? তার একটা কৃষি থাকতে হবে, তার একটা সনদ থাকতে হবে যে আপনার এটা রোগা আছে কি। কিন্তু আমরা কি পারি? ছোট দেশ কি পারে না। যে গতবার আলুর দাম 80 টাকা হলো না, এই আলু ইন্ডিয়া থেকে আসতো, কিন্তু আমরা টেস্ট করতে গেছি, আমাদের টেস্ট করতে দেয়নি সরকার। কেন টেস্ট করতে যাইনি? যে আলু ডিমান্ড এখন বেশি, আলু আসুক, আপনারা কিন্তু আগামীতে আলু আমাদের দেশে 200 টাকা কেজি কেনা লাগবে কিনা জানেন? এক ধরনের পোকা দেশে ঢুকে গেছে, এটাকে বলে রেড নেমাটোড। এটার নাম কি? রেড নেমাটোড। এটা আমাদের ফসলকে খুব ক্ষতি করে ফেলা। এটা আমরা চোখে দেখি না, কিন্তু এটা আমাদের দেশে ঢুকে গেছে। আমাদেরকে বলা হলো পাবলিক ডিমান্ড, সাবেক কৃষি মন্ত্রী আমাদেরকে বললো পাবলিক ডিমান্ড বাই টেস্ট করা যাবে না। আমরা তো ওই সরকারি চাকরি করি, কথা শুনতে হবে, আমাদের কথা শুনে চাকরি থাকবে না, ওই হিলের এক জায়গায় পাঠাই দিয়ে দেবে। কিন্তু ওইটা আমাদের দেশে ঢুকে গেছে, অনেক বড় ক্ষতি। এই যে নারকেলে দেখেন, আমরা কি 150 টাকা নারকেল খেতে পারবো? ডাব খেতে পারবো? আমরা তো 30-40 টাকা ডাব খাও বাঁচত। এই যে আপনি যাওয়ার সময় দেখবেন ফকিরহাটের নোয়াপাড়ার মোড় থেকে ওই মোল্লারহাট পর্যন্ত সব ভ্যানে করে ডাব বিক্রি হয়। আমরা 50 টাকা 40 টাকা করে আমরা ডাব খাইছি, এখন 120 টাকা 150 টাকা ডাব। এই যে ডাবের প্রতি আগামীতে আপনি নারকেল পিঠা তৈরি করতে পারবেন কিনা তা সন্দেহ। আচ্ছা, এই যে আমি বলছিলাম যে 40 দিন থাকা লাগে, জি স্যার, এই 40 দিনের কথাটা এখানে বলা আছে। এগুলো আইন, এগুলো আপনাদের দরকার নেই। আচ্ছা, এটা আমরা কেন চেক করবো, আর উদ্দেশ্য কি? এই যে লাল কালিটা আছে, আমি অনেক কথা আছে, আমি যদি উদ্ভিদ বা উদ্ভিদজাত পণ্য আমাদের দেশে নিয়ে আসি, তাহলে আপনার কি হবে? নিরাপদ, ঝুঁকিমুক্ত
আমাদের এই দেশটা কৃষিটাকে আমরা রাখতে পারবো। কি রাখতে পারবো? নিরাপদ, ঝুঁকিমুক্ত। এখন আমরা যদি ঝুঁকিমুক্ত না রাখতে পারি তাহলে কি হবে? আমাদের আমদানি নির্ভর হচ্ছে। এখন একটা দেশ আমাদের খাদ্য আমদানি করবে না, তাহলে আমরা বাঁচব। রপ্তানি না করলে আবার বৈদেশিক মূল্য আছে। যেমন আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে টমেটো যাচ্ছে, ঠিক আছে? টমেটো যাচ্ছে, তাহলে এই টমেটো কি আপনারা খান নাকি খান? টমেটো খান। বাদাম খান? কি বাদাম? সিনেমা কদি উড়াইদের পার্কে মানুষের 80% ঝুঁকি বাড়ে হলো পটাশিয়ামের কারণে। তাহলে পটাশিয়াম কোথায় কোথায় পাওয়া যায়? বাদামে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? বাদামে পাওয়া যায়, কলায় পাওয়া যায়, কাটলে কালো হয়ে যায়। তারপরে ডাবের পানিতে পাওয়া যায়, ডাবের পানিতে পাওয়া যায়। আপেল তো সবসময় সবাই পাবেন না, আপনার সামর্থ্য আছে, আসলেও কিছু ওনার সামর্থ্য নেই, আপেল প্রতিদিন খাবেন। তাহলে আমার পটাশিয়াম কতটুকু লাগে? পটাশিয়াম লাগে 25 মিলিমাইক্রো। তাহলে ওটা মাপতেন কি করে? এই যে আমি যদি এই পানির মধ্যে ডুবাই, তাহলে এক ফোঁটা পানি পড়ে যাবে না? তার লাস্ট যে ফোঁটাটা পড়বে ওই ফোঁটায় হলো 25 মিলিমাইক্রো। ওইটুকুর ওজন কতটুকু? 25 মিলিমাইক্রো। তাহলে এটা থাকে কোথায়? পটাশিয়াম। পটাশিয়াম থাকে হলো আপনার আলু আছে না, আলু খোসা এবং আলু মাঝখানে একটা পাতলা পর্দা, ওইটাকে আমরা খাই না ফেলে দিই? ফেলে দিই। আচ্ছা, কুমড়া আছে না, কুমড়া ছিললে ওই কুমড়া এবং খোসার মাঝখানে ওটা ছিলে আমরা ফেলে দিই, তাহলে আমার পটাশিয়াম দুটো থেকে চলে গেল। কলা কি আমরা প্রতিদিন খাই? ডাবের পানি প্রতিদিন খাই? বাদাম কি প্রতিদিন খাই? তাহলে আমার যদি 25 মিলিমাইক্রো পটাশিয়াম আমার শরীরে না থাকে, তাহলে আমি স্ট্রোকের ঝুঁকি হবে। এই শুনতেছেন না গ্রামে, এই অমুক স্ট্রোক করছে, অমুকে হার্ট অ্যাটাক করছে, প্রায় শোনেন না যে এত অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাই এই পটাশিয়াম আমার শরীরের জন্য খুবই দরকার, কিন্তু আসলে আমি পটাশিয়াম আমার শরীরে কোথাও থেকে আমি নিচ্ছি না। তাহলে আমার স্ট্রোকের ঝুঁকি বাড়বে কিনা? বাড়বে। তাহলে এখন কি করতে হবে? আপনি অবশ্যই বাদাম প্রতিদিন কত গ্রাম? 25 গ্রাম। 10 টাকার বাদাম খেতে। আর সবচেয়ে ভালো হয় যদি 1 কেজি কাঁচা বাদাম বাসায় কিনে রাখেন, পরিবারের সবাই মিলে খাবেন। বৃহস্পতিবার রাত্রে কাকে নিয়ে? আপনার সন্তানকে, আপনার স্বামীকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে। আপনার সন্তানটা কোথায় যাচ্ছে দেখবেন, ওই বাদাম খেতে খেতে একদিকে পুষ্টি হচ্ছে, কিন্তু খুবই উড়াই যাবে। বাদামের খোলা সহ খেতে, হ্যাঁ, কাঁচা বাদাম, হ্যাঁ, ওইটা পটাশিয়াম। খোসা ওই লাল খোসা যেটা উপরেরটা কার না স্যার? লাল ভিতরে যে লাল খোসাটা থাকে, উপরেরটা বেশি করবে। হ্যাঁ, তাহলে এই পটাশিয়াম আপনার শরীরের জন্য, আলু এটাও আপনার জন্য আপনি উপকারী, কিন্তু আলু যে আপনার আত্মীয় যদি আসে, যদি বলেন যে খোসা সহ আলু খায় না, কেমন একটা লাগবে? তাহলে যেদিন আসবে সেদিন খোসা ফেলেন, বাকি দিন ফেলেন না। তোমরা ওইভাবে রান্না করেন। হ্যাঁ, এইগুলো যদি করেন তাহলে আপনার কি করবে? আপনার পটাশিয়ামের ইনক্রিজ হবে। আরেকটা জিনিস আপনার বলি, এখন মরিঙ্গা ভাই কথা বলেন না প্লিজ, যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করেন। মরিঙ্গা কিসের? একটা কমাই দেন, আমারও ইয়ে হচ্ছে, গরম লাগতেছে। মরিঙ্গা কোনটা এখন খুব আলোচিত না? হ্যাঁ, মরিঙ্গা পাউডার খান না? সজনে পাতার গুঁড়া খান না? সজনে পাতার গুঁড়া আপনারা কি ইউটিউব দেখেন, কি ফেসবুক দেখেন, সারা জায়গায় সজনে পাতা মরিঙ্গা পাউডার আসলে খাওয়া যায় না। আপনি এক সপ্তাহ খাইলে আপনার হবে, কিন্তু আপনি কোরিয়ানদের দেখবেন, যারা কোরিয়ান আছে, জাপানিজ আছে, তাদের বয়স বোঝা যায়। যাদের হাই প্রেশারের রোগী, ভালো করে খেয়াল করবেন, যাদের হাই প্রেশারের রোগী মরিঙ্গা টি খাবে। এই মরিঙ্গা টিটা কিভাবে বানাবে এটা আমি শিখাই দিই আপনাকে। সজনা পাতার আছে না, এই যে এখন সজনা পাতা দেখবেন, সজনা হওয়ার পরে পাতা টাতা ঝরে সে একদম বুড়া হয়ে যায়। এরপরে যখন একটু হালকা বৃষ্টি আসবে দেখবেন
রৌদ্রি পাতা সুন্দর কচি পাতা, কচি পাতা একটু মেচিন হলে ওই ডাল সব খুলে দেবেন গাছের থেকে। হ্যাঁ, এনে আপনি ওই সময় তো প্রচুর রোদ থাকে, বৈশাখ মাসে প্রচুর রোদ থাকে, বৈশাখ মাসে আপনি এটা 3টা রোদ দিয়ে শুকাবেন, দেখবেন এর মতো মশমশা হয়ে গেছে, তামাক পাতার মতো মশমশা হয়ে গেছে। ওইটা কৌটায় ভরে রাখবেন, ওইটা গরম পানি ফ্লাক্সে ভরবেন, ওরে ওই মরিঙ্গা যে পাতাটা করছে শুকাছে ওই পাতা থেকে নিয়ে দিয়ে মুখ আটকে রাখবেন 10 মিনিট, দেখবেন সুন্দর চায়ের মতো কালার হচ্ছে। ওইটা সারাদিন পানি খাবেন। আপনার যারা হাই প্রেশারের রোগী খুবই চমৎকার কাজটা, সারা বছর খেতে মাঝে মাঝে আপনি কোটাটা ধরে একটু নদী দিলেন, সবাই খেতে পারবে, সবাই খেতে। অনেকে আপনারা অর্গানিক টি গ্রিন টি খান না, এর চেয়ে ভালো গ্রিন টি খান, এটা খাবেন যাদের প্রেশার, তাদের খুব প্রেশার খুব ভালো আসবে। এই মরিঙ্গা পাতা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে চিনি খেলেন না, চিনি পার্থক্যে না খাওয়া ভালো। আর যদি মনে করেন যে চিনি খেতে পারতেছে না, বাসায় যদি মধু থাকে মধু পান, যদি নাও পাওয়া যায় ভালো লাগে না। এবং গ্রিন টির ভিতরে শুধু মরিঙ্গা টি না, গ্রিন টির ভিতরে চিনি খাওয়ার কোনো নিয়ম নাই। চিনিটা যতটা অ্যাভয়েড করতে পারেন আপনার জন্য খুবই ভালো। হ্যাঁ, তাহলে এটা করতে এই সজনা পাতা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়া যাচ্ছে। এখান থেকে আরো 15 বছর আগে মানুষ কিন্তু পাঠাইছে অস্ট্রেলিয়া। কেন? অস্ট্রেলিয়ান প্লেয়াররা যখন ক্রিকেট খেলতে নামে তখন মরিঙ্গা টি, আপনি ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে, অথবা আপনি পড়তে পড়তে এক্সস্টেড হয়ে গেছে, আপনি একটা মরিঙ্গা টি খান, আপনার এত সুন্দর চাঙ্গা লাগবে, আপনি মনে হবে আপনার ফুল উদ্যম আপনি এটা করবেন। এটা খুবই সহজ, খুব ইজি প্রসেস। হ্যাঁ, এটা করবেন, দেখবেন এটা এই করে আপনি পরিবারে এখন যে চাটা খান আপনারা দোকানে খেয়ে না, আপনারা তো চা খান বেশি, এই চা খান এটা কি করে জানেন? এই কাপড়ের রং আছে না, এই রং মিশা চাপায় রোদে দেয়, চাপাতে দেখবেন কি কালার নিচ্ছে, একা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায়। এটা খাবেন, এটা ক্যান্সারের রেজাল্ট। এই চাটা দয়া করে খেয়ে না, ওই চা খাওয়ার চেয়ে না খাওয়াটা। হ্যাঁ, এটা একদমই খাবে না। আর কনডেন্স মিল্ক দিয়ে যে দুধ চা, ওটা আরো খাবে না। এই যে মানুষের ঘরে ঘরে ক্যান্সার কেন? এই জীবাণুগুলোর কারণে, এগুলোর কারণে। এটা একদম বাদ দেন, চা খেলেন না। আর আপনি এখন যদি সজনা পাতা আপনি তৈরি করতে পারেন, এই চাটা করতে পারেন শুকায়ে, খুবই ভালো। মাঝে মাঝে রোদে দেন, আমাদের গ্রামে অনেক ঘর আছে, অনেক দিন খাবেন। এটা আপনারা যারা আসছেন আর যারা না আসছেন সবাই বেশি খাবেন, দোকানে চা খেয়ে নিন। হ্যাঁ, এটা হয়তো এখন বুঝবেন না, কিন্তু লং রান আপনারা। এই যে দেখেন, আমি যে লাল কালিতে দিয়েছি, এই যে গাছে পেয়ারা গাছে এরকম সাদা হয় না, দেখবেন রাস্তার পাশ দিয়ে গাছ শুকাই মারা যাচ্ছে, যাচ্ছে না? এই গাছের ডাল ভেঙে গরম পানিতে সিদ্ধ করার পর এক ধরনের আটা আসতেছে। এই আটা কিন্তু আমাদের দেশ থেকে রপ্তানি হচ্ছে, আমার এই পোর্ট থেকে রপ্তানি। ইন্ডিয়াতে যাচ্ছে, ওরা ভালো কাঠের বার্নিশের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, আর এই দেখেন পেঁপে গাছে কি অবস্থা। এই শামুক, এই শামুক আফ্রিকা থেকে বাংলাদেশে আসছে। কোথা থেকে আসছে? কয়েক হাজার কিলোমিটার কিন্তু বাংলাদেশে আসছে। ওর জীবাণু ছিল কোনো না কোনো ভাবে, সেটা বাংলাদেশে আসছে, অথবা জাহাজের মাধ্যমে আসছে, জাহাজে লেগে থাকছে, তারপরে আসছে আফ্রিকা থেকে বাংলাদেশে। এটা কিন্তু খুব মারাত্মক। এই আফ্রিকান শামুক বলে, এটা গাছ বেয়ে ওঠে, গাছের পাতাও খেয়ে ফেলে। এর লালা কিন্তু হিউম্যান বডিতে যদি দেখেন কোনো বাগানে বা কোনো বাড়িতে আশেপাশে আছে, ওটা ভেঙে মাটির নিচে পুঁতে ফেলবে। আমাদের ওদিকে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এইগুলো কি বলা, আমি কিন্তু কয়েকটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন। এই যে কোয়ারেন্টাইন পেস্ট, পেস্ট মানে কি? দাঁত মাজা পেস্ট না, এই পেস্ট মানে রোগ বা পেস্ট মানে রোগ বা পোকা। এখন কোয়ারেন্টাইন পেস্ট কি? যেগুলো আমাদের দেশে নাই, বিদেশ থেকে আসছে, মানে বিদেশি, তাদেরকে আমরা কি বলি? কোয়ারেন্টাইন পেস্ট। স্যার, আমাদের ওদিকে আগে পেঁপে হইতো অনেক, কিন্তু এখন বর্তমানে শুধু রোগ হয়। এই যে এগুলো আসছে একদম এখন মানে গাছ হয়, কিন্তু পেঁপে যখন ধরে তখন এরকম ছোট ছোট হয়ে সাদা সাদা হয়, কিন্তু আর এই যে দেখেন, এটাকে আমি বলছিলাম যে কোয়ারেন্টাইন পেস্ট। যে সমস্ত রোগ আমাদের দেশে আছে, এই নাই, বিদেশ থেকে আসে, সেইগুলোকে আমরা কি বলি? কোয়ারেন্টাইন পেস্ট। যেমন আপনারা অনেকে জানেন না, এই সাতকড়ার নাম শুনেছেন কেউ? সিলেটের সাতকড়া শুনেন? সাত রঙের চা। নাম শুনেন? আপনারা যেমন সাতকড়ার নাম শুনেন?
চুই ঝাল আমরা যেমন মাংসে দিই না, সিলেটের অঞ্চলের মানুষ দেয় হলো সাতকড়া লেবুর মতো। ওইটা কেটে কেটে কুচাইয়ে মাংসের ভিতর দিলে ওটা জামাইরা যখন আসে, হ্যাঁ জামাইটা খুব পছন্দ। মানে ওই জামাইদেরকে ওই ওই মাংস খাওয়ানোর জন্য ঝাল লেবু এবং সাতকড়া প্রচুর বিদেশে যায়, সিলেট এবং লন্ডন। চুই ঝাল কম পরিমাণে যায়, ওরা আবার ঝালটা খুব পছন্দ করে। তো এই 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 জারা লেবুটা কি হয়, জারা লেবুটা যখন আপনি তরকারিতে দেবেন তখন তরকারি স্বাদটা হবে, ওরা একটা টক টক খেতে পছন্দ করে। যেমন জবা ফুল চেনেন তো, এই জবা ফুল বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে যায়, ওরা চাটনি করে। চুকুর আছে, চুকুর, এই যে লাল লাল ফলায় খেতে টক লাগে, চেনেন? জি স্যার। এরা ছোট ছোট চুকুর, আমাদের দিকে টক টক লাগে, লাল হয়, সবুজ হয়। এইটা ডগা প্রচুর পরিমাণে যায়, ওরা পাগলের মতো খায়। কেন? ওরা ওটা ছেঁচে সুন্দর করে করে ওরা চাটনি করে, ওরা ভাব এর সাথে খায়, ওরা যেগুলো এর সাথে চাটনি খেতে পছন্দ করে। কেন চাটনি খেতে পছন্দ করে? চাটনি খাইলে ফার্মেন্টেশন হয়, এক ধরনের ব্যাকটেরিয়া থাকে ওদের, উপকারী ব্যাকটেরিয়া, এটা মানুষের দীর্ঘায়ু করে। এই জন্য জাপানিরা দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি চাটনি খায়, ওরা খাওয়ার আগে অন্তত 1 বাটি চাটনি আগেই খেয়ে থাকে। হ্যাঁ, এই জন্য পারলে ইন্ডিয়াতে যারা যাবেন দেখবেন ইন্ডিয়াতে ওটাও করে, খাওয়ার আগে ওরা একটা বাটিতে ছোট করে একটা চাটনি দিয়ে দেয়। এই জিনিসটা আপনাদের জন্য দরকার। সেটা হলো, আপনি মনে করেন একজন সবজি রপ্তানিকারক বা একজন আপনি উদ্যোক্তা, আপনি সবজি পাঠাবেন, তাহলে আপনার কি কি করতে হবে? এই যে ফর্ম পাওয়া যায়, এই ফর্মের ওয়েবসাইটটা আপনারা একটু লিখে দিতে পারেন, যারা লিখতে পারেন www.dae.gov.bg www.dae.gov.bg। আচ্ছা, হ্যাঁ, এইটাতেই ফর্মটা পাওয়া যাবে। www.dae.gov.bg। এই 3W মিনিং কে বলতে পারবে? এখানে আপনি ক্লিক করলে এই ফর্মটা পাবেন, সব অনলাইন সিস্টেম। এখন ওই আপনার এখানে হলো আবেদনকারী বলতে রপ্তানিকারক, আমদানিকারক। হ্যাঁ, dae.gov.bg.com হবে না, .bg.gov.bg। আপনি এখানে ফর্ম পাবেন, এই ফর্মে আপনি আপনার নাম এবং পূর্ণ ঠিকানা আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনার কি জাতীয় পণ্য রপ্তানি করতে চান অথবা আমদানি করতে চান সেটা এখানে লিখতে হবে। কোন পথ দিয়ে, বিমান পথ, স্থলপথ না বিমান বন্দর? যদি সমুদ্র বন্দর হয় তাহলে মোংলা দিয়ে পাঠাবেন না চিটাং দিয়ে পাঠাবেন, সেটা না উদ্ভিদের বৈজ্ঞানিক না, কারণ আপনার মতো তো আমার মতো তার বেঙ্গলি চিনি ওরা চাইবে ব্রিঞ্জাল। হ্যাঁ, ঢেঁড়সের নাম কি, ইংরেজি নাম বলতে পারবেন কেউ? কেন নাম হয়েছে কেন? মেয়েদের আঙুলের মতো ঢেঁড়স, হ্যাঁ, এই জন্য নাম হলো লেডিস ফিঙ্গার। তাহলে এইগুলো পাঠাইলে এইগুলো আবেদন করবেন। এর আবেদনের পরের অংশ আমি আবার বলবো। এখন মনে করেন আপনি যদি আমদানি করতে চান অথবা রপ্তানি করতে চান, যদি পচনশীল দ্রব্য হয় তাহলে কয়েকদিনের মধ্যে আপনি ওই স্বাস্থ্য সনদ পাবেন, 24 ঘন্টা। কেন? যদি পচে যায় তার জন্য দায় দায়িত্ব আমি যদি দেরি করি। এই জন্য আপনি কোনো জিনিস পাঠানোর 3 দিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি এই জিনিস পাঠাতে চাই, এই আমি আবেদন সাবমিট করলাম, আপনারা ইনস্পেকশন করেন। আর যদি পচনশীল দ্রব্য না হয়, অপচনশীল দ্রব্য যদি হয়, ধান, গম, ভুট্টা, পাট, যত জিনিস আছে, নারকেল, সেটা কতদিন? 15 দিন। তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আবেদন আপনি কিভাবে করবেন, পচনশীল দ্রব্যের ক্ষেত্রে কয়দিন আর অপচনশীল দ্রব্যের ক্ষেত্রে কয়দিন? পচনশীল দ্রব্য বলতে ফল, শাকসবজি, এই জাতীয় জিনিসগুলো বুঝাবে, সেটা 24 ঘন্টার মধ্যে আমাকে ছাড় দিতে হবে, আমরা 3-4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে দিয়ে দিই। আর অপচনশীল যেগুলো আছে সেগুলো কতদিন? 15 দিন। তারপরে কি হবে? আমরা এটাকে পরিদর্শন করব। আবেদন করার পরে কি হবে? পরিদর্শন করব। আবেদনের আগে কি আছে? আবেদনের আগে যেটা আছে সেটা এই যে
ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। আপনাকে এইটার জন্য আবেদন করবেন, আপনার পণ্যের জন্য তো আবেদন করবেন না যে আপনি গম পাঠালেন না চাল পাঠালেন না সবজি পাঠালেন, ওটার জন্য কি পাঠালেন ওটার জন্য। ওটা হলো আপনি যে জিনিসটা পাঠাবেন তার জন্য আমার স্বাস্থ্য সনদ দরকার। যে আপনি লাউ পাঠাবেন, বিদেশে কিন্তু লাউ প্রচুর রপ্তানি হয়, প্রচুর রপ্তানি। আপনি জানেন, আপনারা তো লাউ খান না, এর যে কত উপকার। লাউয়ের জুস যদি খান আপনার হাট কখনো ঘোলা পাবেন না, আপনার হাট কখনো কি হবে না, ঘোলা পাবেন। হ্যাঁ, তো এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের জন্য আপনি ওইটা অনলাইনে আবেদন করবেন। আবেদন করলে তখন আমরা ওটাকে দেখব আবেদন করতে গেলে আপনার কি কি লাগে। এই যে নির্ধারিত ফর্মে আবেদন করতে, ওই যে আবেদন যেটা আমি www.de.gov.bd দিয়েছি না, ওখানে গিয়ে পাবেন নির্ধারিত ফর্মে। ওই ফর্মে কি থাকবে, আপনার পূর্ণ নাম ঠিকানা থাকবে, আপনি কি জাতীয় পণ্য পাঠাবেন, কোন অঞ্চল দিয়ে পাঠাবেন, হ্যাঁ, তার বৈজ্ঞানিক নাম কি, এগুলো মিলে আপনি ওটা আবেদন করলে এটাই পরে নির্ধারিত ফর্ম। ঠিক আছে, এরপরে দেখেন একটা কোড নাম্বার দেওয়া আছে, সরকারকে আপনি পাঠাবেন, সরকারকে ভ্যাট দেবেন না, ট্যাক্স দেবেন না, এই যে ভ্যাট এবং ট্যাক্স যে পরিমাণ আসবে সেইটা এই কোডে চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে। আপনার চাকরির ক্ষেত্রে অনেক সময় একটা টাকা জমা দেন না, চালান, ঠিক একই ওয়েতে এই কোডে আপনি টাকা জমা দিলে আপনার যে যে জাতীয় পণ্য পাঠাবেন সেটা টাকা সরকারি জমা। এই বিষয়টা একটু লিখে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, লিখে নিয়ে পর ক্যাপ ইয়ে থাকলে ছবি উঠাই, এখন তো ছবি ডিজিটাল। আর আপনার নিচে দেখা ওদের আবার গ্রুপ করছে, এই ছবিগুলো মেসেঞ্জারে দিয়ে দিয়ে। হ্যাঁ, ওই একজন দিয়ে দিলে আপনাদের যদি গ্রুপ থাকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনার পড়া আমার এখানে বক্তব্য কিন্তু এই আপনি কি ওই দেশে এমনি পাঠিয়ে দেবেন, কি করবেন? ওই জায়গায় একজন বায়ার থাকা লাগবে, যে আপনি কার কাছে পাঠান, সে ওখানেই থাকে, সে দোকানে দেখবে যে আমার এখানে 50টা দোকান আমার হাতে আছে, আমি যদি এখানে যদি কি পাঠাই, আমি যদি এখানে তরমুজ পাঠাই, অক্সিজেন তরমুজ যদি আমি পাঠাই, তাহলে আমি 50টা দোকানে আমি এখানে সাপ্লাই দিতে পারবো। ওই যে কন্ট্রাক্ট, ওর সাথে আপনার যোগাযোগ। এরপর কি থাকবে, ইনভয়েস। ইনভয়েস জিনিসটা কি, এটা হলো একটা চুক্তি যে আমার এই তরমুজের ওয়েট হবে 3 কেজির বেশি না, প্রতি ব্যাগে আসবে 2টা করে বা 3টা করে। তারপরে হবে কি, এই শর্ত, রোগ এবং পোকামুক্ত হতে হবে, এরকম কতগুলো শর্ত দিয়ে যে জিনিসটা থাকবে এবং তার দাম কত থাকবে সেটাকে বলা হয় ইনভয়েস। যেমন আম কত টাকা কেজি খাই আমরা, 150 টাকা বললাম। আপনি বিক্রি করবেন কত টাকায় বলেন তো, ধারণা করেন তো, যখন এক্সপোর্ট করব কত টাকা বিক্রি করবেন? না, না, আপনি কি মনে করেন ইংল্যান্ডে বিক্রি করবেন, কয় টাকা বিক্রি করবেন? 500। দেখি কার কত ধারণা। 500-700 টাকা। 450 টাকা হলো সর্বনিম্ন, 3000 টাকা কেজি। তাহলে আপনি বিমানে না উঠলে আপনার আম কিন্তু বিমানে উঠবে, 3000 টাকা পর্যন্ত কেজি আম বিক্রি হবে। আপনি চিন্তা করেন যে কি পরিমাণে। পাই গেছি। হ্যাঁ, তাহলে কি হবে, পাওয়া সহজ জিনিস, পাওয়া খুব কঠিন জিনিস। এগুলো যে জিনিস পাবেন সে জিনিস আপনাকে কষ্ট করে দিতে হবে, সহজে কিছু হবে না। তাহলে এই যে আপনি আম পাঠাবেন, আপনি যে কোনো জায়গাতে বাজার থেকে কিনে আম পাঠাবেন নাকি? তাহলে সরকার পাঠাবে না বা আমি পাঠাবো না, কারণ আপনার কারণে এদেশের সব ব্যবসা নষ্ট হয়েছে। ওরা নিষেধাজ্ঞা দিয়ে দেবে যদি আমের কোনো রোগ, পোকা অথবা আমের কোনো ক্ষতিকর কিছু পেয়ে থাকে, তাহলে কি হবে, আপনার কারণে বা আমার কারণে এদেশের পুরো যারা মানে পাঠাচ্ছে, প্লিজ একটু এদেশের আম পাঠানো বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার কিছু কন্ট্রাক্ট ফার্মিং থাকবে, মনে করেন আপনার বাড়ি গোপালগঞ্জ, আপনি 50টা আম চাষি যারা আম চাষ করে ভালো, তাদের সাথে আপনি কন্ট্রাক্ট করবেন যে তোমার আম গাছ এবছর আম পেড়ে দাও, আগামী বছর তোমার আম আমি বিদেশে পাঠাবো, তোমাকে আমি ট্রেনিং এর ব্যবস্থা করবো, তোমার এই গাছে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কয়দিন আগে কীটনাশক দিতে হবে, কয়দিন আগে কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে, এটা আমি তোমাকে শিখাবো, তুমি এই কাজটা করো। আপনি একটা আম গাছের একটা 40 থেকে 50% আম পাঠাবেন, আর বাকি আম কিন্তু আপনার দেশে থাকবে, কারণ সব এক সাইজের আম হবে না, সব একসাথে বেশিও হবে না, ওখানে বেশি বেশি ভালোগুলো আপনি পাঠাবেন, বাকিগুলো লোকাল মার্কেটে আপনি বিক্রি করবেন। এটা হলো, তাহলে আপনাকে তাকে নার্সিং করতে হবে। তাহলে এই ভয়ের জিনিসটা পাওয়া গেল যে ও কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার আম যে পাঠাবেন, আমের প্যাকেটের ওজন হবে 2 কেজি, ওরা সবচেয়ে পছন্দ করে 2 কেজি আর 5 কেজি, এর উপরে তো দিলেও নেবেন। একটা বক্সের মধ্যে কতগুলো বক্স থাকবে, এগুলো সকল কন্ট্যাক্ট থাকবে, সেটাকে বলা ইনভয়েস। এরপরে প্যাকিং লিস্ট,
একটা কন্টেনার আপনি যখন বিমানে পাঠাবেন আপনার স্পেস যত কম নিতে পারবেন আপনার জন্য লাভ। আপনি স্পেস যত বেড়ে যাবে আপনার মালের দামের পরিমাণ বেড়ে যাবে, বিমান ভাড়া বেড়ে যাবে আপনার জন্য। তাহলে আপনি দেখবেন ওরা বলে দেবে যে এই প্যাকিং লিস্ট আপনাকে পাঠিয়ে দেবে বা আপনি ওদেরকে পাঠিয়ে দেবে যে আমার এই সাইজের কার্টুন এটার ভিতরে এই পরিমাণ যাবে, ওইটার প্যাকিং। ঠিক আছে, এই জিনিসগুলো যখন এনশিওর করবেন তখন আমি আপনাকে একটা পিসি দিয়ে দেবো, ওই যে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, স্বাস্থ্য সম্মান। ঠিক আছে, এটা ওই আগে বলা আছে যে 24 ঘন্টা করবো। ঠিক আছে, পুরো আগে বলেছি। এখন মনে করেন আপনাকে আমি একটা পিসি দিলাম, মানে স্বাস্থ্য সনদ দিলাম, মুরগির স্বাস্থ্য সনদ বা ফসলের স্বাস্থ্য সনদ দিলাম। আপনি মোটরসাইকেল আসতে আসতে আপনার ব্যাগ পড়ে গেছে কিন্তু আপনি জানেন কি করবেন, অথচ আগামীকাল আপনার শিপমেন্ট, আগামীকাল আপনার শিপমেন্ট, আপনি মোংলা বন্দরে অথবা আরেক জায়গায় ঢাকায় যেতে যেতে আপনার বাসায় বিসি রেখে গেছেন অথবা বাসাতে বাচ্চা পানি ফেলাই নষ্ট করে দিয়েছে, কি করবেন? আপনি পাঠাতে পারবেন না। অবশ্যই তো করণীয় আছে। সালাম যদি একবার মার হয়ে যায়, সালাম মার পর্যন্ত আপনি একদম পথে বসে যাবেন। কিন্তু সালাম যদি একবার খেয়ে ফেলে ওরা, আপনি 5 তালা বিক্রি করবেন। কারণ আপনি কিনতেছেন 120 টাকা কেজি, আগে কিনতে হবে 3000 টাকা কেজি, হিসাব আছে অনেক টাকা। তাহলে আপনাকে কি করতে হবে? আবার ওই পিসির জন্য আপনাকে আবেদন করতে হবে আমাদের কাছে যে আমার এই কারণে আমার পিসিটা হারিয়ে গেছে, আর পুনরায় একটা পিসি দেওয়ার জন্য অনুরোধ করা। তখন আপনার ওই আইডি নাম্বার আছে, পিসির একটা আইডি নাম্বার থাকে, ওই আইডি নাম্বারে আপনি আবার যেয়ে ওখান থেকে আবার ইন্টারনেটের থেকে ওইটা আবার ইয়ে দিয়ে ফটো দিয়ে আমি আপনাকে আবার তাই সব কিছু সমাধান আছে। এখন আপনার এই সমস্ত প্রক্রিয়া করার জন্য ওইগুলো তো করলেন, আবেদন করলেন, আপনি দেশের পারমিশন নেবেন তো, এইটাকে বলে ইম্পোর্ট পারমিট। অর্থাৎ আপনি যে আমদানি করবেন, মনে করেন রমজান আসতেছে মার্চ মাসে, আপনি খেজুর আমদানি করতে চান, খেজুর নিয়ে আসতে চান, খেজুর কিন্তু খুব লাভ, জানেন না, প্রচুর লাভ। এই যে 800-900 টাকা করে খেজুর বিক্রি করে, এই খেজুর কেনে হয়তো 100 টাকা, 90 টাকা, 93 টাকা বিক্রি করে। 93 টাকার খেজুর যদি বাংলাদেশে নিয়ে আসতে পারেন, আপনি 800-150 টাকা বিক্রি করতে পারেন। তার মানে আরেকটু খরচ ধরেন, সর্বোচ্চ আপনি 200 টাকা পড়বেন, 200 টাকাতে আপনার লাভ হয় 700 টাকা। স্যার এটা কি সব প্রসেসিং মানে খরচ কিন্তু আপনি পারবেন পারবেন না না। বলতেছেন? আপনার মতো ক্ষমতাধর মানুষ পারবেন না, কারণ এসআলম গ্রুপ সব নিয়ে বসে। বাংলাদেশে এসআলম গ্রুপ ছাড়া আর কেউ খেজুর আমদানি করতে পারবে না। এই যে আমাদের এই যে যুবক যারা বসে আছে এদেরকে শেষ করে দিল, সিন্ডিকেট করে বসে আছে। মানে আইন এইভাবে আইন প্রণয়ন না, ও গভর্নমেন্টকে ম্যানেজ করে ফেলাইছে। স্যার বাইরে তো অনেক এখন তো এই সালন নাই। খেজুর বিক্রি করে ওইরকম স্যার এবার তো ওগুলো তো কি বিক্রি স্যার, করে? এবার- জাহাজ আছে, দুবাই নিয়ে আসে, খুব কোয়ালিটি যে খেজুর, ওইটা যদি 100 বা 110 টাকায় আপনি ওই দেশ থেকে বাংলাদেশি টাকায় পড়ে, ওই খেজুর আনতে পারলে দেশে 800 থেকে 900 টাকা বিক্রি করবে। 800-900 টাকা খেজুর কিন্তু খুব কোয়ালিটি খেজুর। জি স্যার। স্যার এবার তো আর সরকার এবার যেগুলো পুরো গাছের নিচে স্যার এবার তো আমাদের সরকার এবার তো আওয়ামী লীগ বিএনপি যেটা শোনেন হেলে যেতে স্যার, ওগুলো ব্যবসায়ী যেগুলো করবেন, খেজুর মনোবল বিক্রি ঠিক না করেন। করে অনেকগুলো খেজুর মানে 800-900 টাকা করে ওরাও তো খোলা বাজারে বিক্রি করে। ওগুলো খেজুর কোথায়? হ্যাঁ, ওগুলো এই খেজুর ওরা আরেকজনের কাছে, আমি নিয়ে আসছি আমার কাছে, আপনাকে কিনতে হবে। আওয়ামী লীগ বিএনপি জামাত আমি কিছু না। আমার কথা হলো যেই সরকার আসুক এখানে ওপেন করে দেখতে পাই সবার জন্য, আমার জন্য কেন, ওর একার জন্য কেন, আর 5 জন কি করবে? আমার যুবকরা এখানে ব্যবসা করে, সে যে নদী পার হয়ে যে 1 মাস আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে দিতে কখনো মারা যায়, কখনো সাগরের পাড়ে যে পড়ি থেকে তারপরে চাকরি করে। আমার দরকার কি? আমার যুবকরা কাজ করতে পারে এই দেশে। আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় মানে কিন্তু আমরা বুঝি না। আমার কথা হলো যে সবার সুযোগ সমান থাকবে। আপনি লেখাপড়া জানেন না, উনি জানেন, তাই বলে ওনার সুযোগ আছে আপনার সুযোগ থাকবে না, না স্যার। সবার সুযোগ থাকবে। আমরা ওই জিনিসটাই চাই। তাহলে আপনাকে একটা ইম্পোর্ট পারমিট দিতে হবে, অর্থাৎ কৃষি মন্ত্রণালয় থেকে আপনাকে একটা পারমিশন নিতে হবে যে আগামী রমজানে আমি এত টান খেজুর আমদানি করবো, আমাকে আমদানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হবে। হ্যাঁ, এইটাকে বলা হয় ইম্পোর্ট পারমিট। তাহলে এর জন্য কিছু কাগজ লাগবে, জি স্যার। সেটা কি লাগবে? এই যে ওই যে নির্ধারিত ফর্মে আবেদন করেছে ওইটার একটা কপি লাগবে। তারপরে কি ট্রেজারি চালানের মূল কপি, যে টাকাটা কোর্টে জমা দিয়েছেন, হ্যাঁ সেই টাকাটা কোথায় জমা দিয়েছেন? কোর্টে জমা দিয়েছেন। এরপরে কি আছে? ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ওই যে রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট আপনার থাকবে। ভ্যাট রেজিস্ট্রেশন থাকবে, আপনি যে ভ্যাট দেন না
ট্যাক্স বা ভ্যাট যারা আপনারা হয়তো দেননি, যারা ট্যাক্স বা ভ্যাটে তাদের কাছে যেমন আমরা আয়কর দিই, আমাদের একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট আছে আয়কর সার্টিফিকেট, মানে ভ্যাট সার্টিফিকেট আর আছে ট্রেড লাইসেন্স, 3 সার্টিফিকেট নাকি ওটা? 3 সার্টিফিকেট, টিআইএন সার্টিফিকেট ওটা ভ্যাট আছে, আয়কর হলো 3 সার্টিফিকেট, আর ভ্যাট সার্টিফিকেট আলাদা আছে, যারা ব্যবসায়ী তাদের জন্য ভ্যাট সার্টিফিকেট আছে। আর হলো ট্রেড লাইসেন্স, ব্যবসা করতে গেলে বাংলাদেশেও যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স আছে। যে কোনো ব্যবসা করতে গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে আপনার ট্রেড লাইসেন্স আপনাকে নিতে হবে। আর কেউ বীজ নিয়ে আসে, মানে বীজ নিয়ে, তরমুজের বীজ, ফুলকপির বীজ, মূলার বীজ, এগুলো আমাদের দেশে পায় না। হ্যাঁ, পালং শাকের বীজ, কিছু কিছু এখন লোকাল হয়। এই জাতীয় বীজ আমাদের দেশে যারা বীজ আমদানি করে তাদের জন্য অবশ্যই বীজ নিবন্ধন, তাদের একটা বীজ সার্টিফিকেট থাকে। তাহলে দেখেন আগেরগুলো কিন্তু অনেকগুলোই আছে। হ্যাঁ, এইটাকে বলা হয় ইম্পোর্ট পারমিট, অর্থাৎ আপনি সব কিছু আবেদন করার আগে গভর্নমেন্টের কাছে একটা অনুমতি নেবেন যে আগামী রমজানে আমি এত টন খেজুর আমদানি করতে চাই, আমাকে পারমিশন দেওয়ার জন্য অনুরোধ করা বলে এটা আবেদন করার সাথে সাথে এই কাগজগুলো দিলে আপনার পারমিশন দেয়। পেঁয়াজ আনে, ইন্ডিয়া থেকে অনেকে পেঁয়াজ আনে, কাঁচামরিচ আনে। এখন খেজুরের জন্য আবেদন করতে পারবো না? পোকা থাকে, আপনি চাউল নিয়ে আসেন, চাউলের মধ্যে যদি পোকা থাকে তাহলে এটাকে আমরা স্যাম্পলিং করব। স্যাম্পলিং জিনিসটা হলো নমুনা নিয়ে, আপনার থেকে আমি নমুনা নিয়ে আসি। কি পরিমাণ, যে এখানে পরিমাণ আছে, পরিমাণটা আপনাদের অত জানার দরকার নেই। আমি নিয়ে আসি 250 গ্রাম, কাস্টমস নেয় 5 কেজি। আমি আপনার খেজুর দেবো 250 গ্রাম, আর কাস্টমস আপনার খেজুর নিয়ে যাবে 5 কেজি, আপনি কিছুই করতে পারবেন না। তাহলে 5 কেজি খেজুর আপনার নষ্ট হবে। আর আমি 250 গ্রাম আমার বিধিমালার মধ্যে আছে, আমি একবার হলো কেটস আসতে, ভালো কেটস, আপেল আর কেটস আছে। হ্যাঁ, তা আমার স্যাম্পল অনুযায়ী আমার আপেল আছে 7 কেজি, স্যাম্পল অনুযায়ী আমার বিধিমালা অনুযায়ী আমার আছে আপেল আছে 7 কেজি। 7 কেজি আপেল নিয়ে আমি এটা ল্যাব টেস্ট করে তাদের একটা রিপোর্ট দিই। তারা নিল 40 কেজি আপেল খাবো, ওখানে দাঁড়াইয়ে শুধু আলাদা করতেছে, কিছু তো বলতে পারতেছে। ওরা এরকম ব্যাগ ধরে কার্টুন ধরে নিয়েছিল, আর আমি ওই বিভিন্ন বক্স থেকে একটা একটা করে, আমার একটা বক্সে থাকে 20 কেজি, ওই ইয়ে থাকে না, বক্স থাকে দেখবেন কাপড়ের কাগজের বক্স, ওখান থেকে আমি একটা করি, আমার একটার বেশি তো আমার দরকার নেই। আর ওরা 2-3 নিয়ে চলে যাবে। একবার কেটস আসলে হোয়াইট জোড়া কেটস নিল, তারা স্টেপসে আছে, এখানে কতটুকু নেব এখানে সেটা বলা আছে। হ্যাঁ, এখন আছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আছে, বলবেন স্যার এটা আবার কি ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট মানে এক ধরনের চিকিৎসা, তাই না? কারণ আমার যে পার্ট যাবে, পার্টের যে আঁশ থাকে, আঁশের ভিতরে তো জীবাণু থাকে, রোগ থাকে, থাকে না? তাহলে ওই দেশে পার্ট নেবে না। আপনারা অবাক হবেন, এত চমৎকার পার্টের ব্যাগ যাচ্ছে। এই যে আপনাদের যে ব্যাগগুলো থাকে না, পার্সেল যে ব্যাগগুলো, তারপরে ছোট ছোট চাউলের ব্যাগ, ছোট ছোট মাটি রাখার যে ব্যাগ, এটা অবাক হবে, এত চমৎকার পাটের পেয়ে যাচ্ছে। এখন এইগুলো তো ইচ্ছা করলে ওরা নেবে না। এই ফিউমিগেশন, ফিউমিগেশন মানে ধোয়া, এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, অ্যালুমিনিয়াম ফসফাইড নাম, এটা দিয়ে এরকম বস্তা দিয়ে এরকম ঢেকে দিয়ে ওর ভিতরে আপনার ওই ট্যাবলেট দিলে ওই ধোয়ার গন্ধে মারা যায়। আপনার কিছু, হ্যাঁ, ফরমালিন না, ওইটা দেখবেন কিছুদিন আগে বসুন্ধরায় 2টো বাচ্চা মারা গেছিল ঘরে তেলা পোকা মারার জন্য স্প্রে করার কারণে, শুনেছিলেন নাকি? এই অ্যালুমিনিয়াম ফসফাইড, এটা বদ্ধ ঘরে যদি রেখে দেন ভিতরটা গ্যাস হয়ে যায়, ফলে যত পোকামাকড় আছে এটা মারা যায়। এখন এটা কি হয়, এটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, যে কোনো প্রাণীর জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়। এখন ওতে যদি পোকা থাকে, পাটের ব্যাগে বা চটে যদি কোনো ছত্রাক থাকে, কোনো রোগ থাকে, তাহলে ওই গ্যাস ট্যাবলেট দিতে হবে। কাঠের জন্য এক ধরনের হিট ট্রিটমেন্ট আছে, একটা চুল্লি আছে, এরকম ঘরের মধ্যে চুল্লি, ওর ভিতরে কাঠ ঢুকাই দেয়, কাঠটা ঢুকাই দিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওটা গরম করলে ওর ভিতরে যে পোকা আছে সেগুলো মারা যায়। আসলে কাঠের টালি, যে আমাদের সাতক্ষীরাতে কিন্তু খুব টালি যায়, মাটির টালি, পোড়া মাটির টালি, আপনারা যেমন এগুলো ব্যবহার করছেন, ওরা টালি ব্যবহার করে, ইটালিতে যায়, তো ওইটা তো দেয় না, কিন্তু যে বক্সটাতে কাঠের বক্সে যায় সেটাকে আমরা ট্রিটমেন্ট করাই। ওই ধোয়া মানে একটা গ্যাস চেম্বারের ভিতরে একটা হিট ট্রিটমেন্টের ভিতরে আমরা ঢুকাই দিই, ওটা গরমে ওগুলো কি হয়, ওগুলো পরে শ্রমিকরা নিয়ে। এই যে দেখেন এখানে কোনায় যেগুলো আছে না, আপনার
এই যে পাটের যে এগুলো যায়, বস্তাগুলো যায়, পাটের যে সুতাগুলো যায়, নিচে থাকে যে কাঠের ফ্রেম থাকে, তার উপরে বসা, ওই কাঠগুলো ট্রিটমেন্ট করা হয়, কারণ ওর ভিতরে তো পোকা থাকতে পারে। এই দেখেন আম পাঠায়, এই আম কিন্তু নেবে না, এই দাগ লাগানো আম কেউ নেবে না। আমি একটু বসে বসে বলি। জি অবশ্যই। এই যে দেখেন আম এইভাবে পারি হবে না। নেবে না, কখনোই নেবে না। এই যে আম তো আরো আরো আগে নেবে না। পাড়ার সময় ফেরত আইছি। থাকতে পারছে। এই যে সবজি পাঠায়, সবজি দেখেন না, এই সবজি করে দেবে। এখন তো দেখবেন ফুলকপির ভিতরে উপরে সুন্দর করে কাগজ মুড়াই দেয়। আসলে ফুলকপি চেয়ে ফুলকপির ডাটাতে কিন্তু পুষ্টি বেশি। আপনার ফুলকপিতে যদি 40% পুষ্টি থাকে, ফুলকপির নিচে যে চিকন ডাটাগুলো আছে ওটাতে থাকে 60% ভিটামিন, কত কালার দিছে? ওটাতে আমরা খাই। এই জন্যই এখন যারা আছে তারা কিন্তু ওই নিচের অংশগুলো সুন্দর করে ভালো করে ছিঁড়ে তরকারিতে দেবে। দেখবেন দাদা তরকারির সেটা স্বাদও বলতে বেড়ে পারে। যাবে। জি স্যার। তরকারির স্বাদও বেড়ে যাবে। পাতাকপি খাবেন, পাতাকপি খুবই ভালো। পাতাকপি কিন্তু শুকাই কিন্তু সারা বছর খাওয়া যায়, জানেন? না স্যার পাতাকপি তাহলে ফেসবুক আর ইউটিউব ব্যবহার করে লাভ নাই, এটা তো আমরা আরো আগে। পাতাকপি সুন্দর করে ছিঁড়বেন, কুচাবেন, কুচাই রোদে শুকাবেন, ভালো করে রোদে শুকাবেন, হালকা একটু লবণ দিয়ে শুকালে আরো ভালো হয়। লবণ দিতে পারলে ভালো, না দিতে পারলে দিয়ে দেখবেন একদম ওই সীমার মতো এরকম শুকাই যাবে। ওইগুলো সুন্দর এয়ার টাইট এতে ভরে রেখে দেবেন, বক্সে রেখে দেবেন অথবা জারে রেখে দেবেন, দিয়ে ওইটা রান্না করার পরবর্তী সিজনে রান্না করার আগে পানিতে ভিজিয়ে রাখবেন 10 মিনিট, দিয়ে আপনি দেখবেন শাকের মতো এরকম আগের মতো ইয়ে হয়ে গেছে। ফুলকপি বা কেউ এরকম কুচাই মানে বড় বড় করে কেটে আপনি রোদে শুকান, দেখবেন ছোট হয়ে আসবে, আসলে ওটা বইলে করে। আপনারা অবাক হবেন কি পরিমাণে ফুলকপির আচার যে বিদেশে রপ্তানি হয়, কল্পনা করতে পারেন। বরবটি, সিমের আচার প্রচুর পরিমাণে বিদেশে হয়। আপনি তো শুধু রসুনের আচার আর জলপাইয়ের আচার আর আমের আচার ছাড়া আমাদের দেশে পাবেন না। আপনি যদি বরবটির আচার খান আপনি পাগল হয়ে যাবেন, এত চমৎকার আচার। এটা কৃষি গবেষণায় বিক্রি হয়, যদি কখনো যান গাজীপুরে ওখানে দেখে এসেন। বিদেশে প্রচুর চাহিদা আছে। আমাদের মা বোন যারা আছে তারা তো এই আচার বিক্রি করে বাজারে বিক্রি করে ছাড়তে পারলে বহু টাকা ইনকাম করতে পারে। এগুলো শিখবেন। এই যে দেখেন বাজারে বাজারে এইভাবে যায় না, এইভাবে সবজি ওরা কোনোদিন দেবে না। দেখেন টানতে টানতে হয়রান হয়ে যাচ্ছে। এইভাবে বিক্রি হয় না যে টমেটো যার মাথায় উঠে বসে আছে। সারা পৃথিবীতে কিন্তু এখন টমেটো এইভাবে নেয় না। এই যে ইয়ে করেন না আপনারা, কি বলে না, কচুর লতি খান না, এই কচুর লতি বিদেশে প্রচুর যায়, কিন্তু লতি হিসাবে যায় না। লতিকে পাউডার ফর্ম করে, পাউডার ওটাকে গুঁড়া করে ম্যাশ করে পাউডার করে, পাউডার করে ওই পাউডার যায় বিদেশে। ওই পাউডারটা ওরা তরকারির সাথে দিলে ওরা স্যুপের মতো আসে, ওইটা ওরা প্রচুর পরিমাণে। যেমন এই টমেটো ফ্রেশ টমেটো যাচ্ছে, আবার টমেটোর যে ক্যাচাম যেটা ওর যে তরল অংশ চিপড়ে যেটা তরল অংশ ব্যাপক যাচ্ছে ডিমান্ড। এখন আমাদের এই ঘেরে বিশেষ করে এই যে মোল্লার হাটে দেখি টমেটো এখন আর তোলে না। এগুলো যদি এখন প্রাণ কোম্পানি কিনে নেবে, নিয়ে ক্যাচাম বানাবে, লাভ করবে বেশি, কিন্তু কৃষককে লাগে। প্রাণ কোম্পানি একা কয়টা নেবে, বেশিরভাগই তো জমিতে। হ্যাঁ জমি থাকে, তো এগুলো দিয়ে আমাদের দেশটাকে কিন্তু আমরা যে কৃষকরা দাম পায় না, এইসব কারণে। দেখেন কলার অবস্থা দেখেন, এই কলার অবস্থা দেখেন। তো এইভাবে ওরা কখনোই ফসল দেবে না। এই যে ফুল এত চাহিদা হলো, সে ফুল গতকালের ফুল, এই ফুলের উপরে এক ধরনের কভার দেয়, দেখতে খুব চমৎকার। অথচ দেখেন এই যে ফুলগুলো এই পাশে দেন কিভাবে ফেলাই যাচ্ছে ফুলগুলো। বিদেশিরা ফুল খুব পছন্দ করে, ফুলের প্রচুর মার্কেট আছে আমাদের বাইরে, কিন্তু আমাদের এই ফুলগুলো আমরা ভালো কাভারিং করতে পারি না। আর আমরা যেসব জায়গায় যাই যে আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করি, কিন্তু বিদেশে সব অরিজিনাল ফুল ব্যবহার করে। ভ্যালোরে গেছেন কখন? ভ্যালোরে মহিলা হোক পুরুষ হোক, সকালে একটা ফুল সে আমার মাথায় বুঝবে, মহিলারা তো কানের উপরে বোঝে একটা ফুল, ওরা ফুলের খুব ব্যবহার আছে। আর আমরা কতটা ইগনোর করে আমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করতেছি।
এই যে দেখেন, কে বাথরুমের থেকে আসলো আর কে কোথা থেকে আসলো এর কোনো ঠিক নেই। ওরা কিন্তু এই জিনিসটা করবে না। ওরা এই জিনিসটা করবে না। ওরা বলছে এই যে আমাদের দেশে পান প্রচুর রপ্তানি হতে পারে, পান প্রচুর রপ্তানি হতে পারে। এখন এই সমস্ত দেশে পান এখন আর নেয়, কেন নেয় না? পান উঠানোর পরে গোপালগঞ্জে তো পান হয় না, এই পান উঠানোর পরে ময়লা ড্রেনের পানিতে ধোয়। ম্যাক্সিমাম দেখবেন পান আওলারা ওর নিচে যে গর্ত আছে ওই পানিতে ধোয়। স্যালমোনিয়া বলে একটা ব্যাকটেরিয়া আছে, ওরা টেস্ট করে দেখলো যে পানের ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। এই ব্যাকটেরিয়া কি করবে? তাদের পেটের জন্য খুব ক্ষতি করে। এই জন্য বাংলাদেশ থেকে টোটাল পান নেওয়া বন্ধ করে। এখন আবার মালয়েশিয়াতে কিছু পরিমাণে পান যায়, আমার এখান থেকে সিগারেটও যায়, আমার যাতে দুর্গন্ধ সিগারেটও যায়। চুরুট আপনারা দেখেন, একটা সিগারেটের দাম 150 টাকা, বাংলাদেশে একটা সিগারেটের দাম 150 টাকা। কয়েক ঘন্টা লাগে, ওই যে যারা বড় বড় শেক আছে না, ওই শেকের কারণে। তো এই পান হলো স্যালমোনিয়া ব্যাকটেরিয়ার কারণে যেটা, যে পানি যে পানি দিয়ে ধোয় সেই পানির মধ্যে ব্যাকটেরিয়া থাকে। তো ওরা বলছে কেউ যদি বাথরুম থেকে আসে অথবা এই খাওয়া দাওয়া করে নোংরা পানি দিয়ে হাত ধরে, তারা যে সবজি বা যে ফসল ধরুক না কেন ওর ভিতরে ব্যাকটেরিয়া যাবে। এই জন্যই ওরা আমাদের কাছে ছবি দিয়ে গেছে, দেখো এটা তোমাদের চিত্র, তোমাদের বাংলাদেশের চিত্র। তাহলে কি হবে? এই যে চাষ হবে এরকম, এই দেখে গেছে। এটাকে চেনেন? কিরে রকমের না, ওই যে নিচে। এটা ক্যান্সার প্রতিরোধী একটা ফল। ভিতরে হ্যাঁ, অনেক সাম্মাম লাভ। বলে অনেকে আপনারা। হ্যাঁ, আমরা বলি সাম্মাম। এটা চাষ হচ্ছে। হ্যাঁ, এই যে মোল্লারহাটে দেখবেন ব্রিজের নিচে। হ্যাঁ, বেশ আমাকে একজন ফোন করছিল মোল্লারহাটে থেকে, যে স্যার আমি টমেটো পাঠাতে চাই, সাম্মাম পাঠাবো আগে। পেঁপে, এই যে রেড এক ধরনের পেঁপে পাওয়া যায়, ভাই প্রচুর চাই। পয়সা পয়সার সাথে আমি বাগেরহাট এক্সপোর্ট চাকরি করছি তো। বুঝলেন? দেখেন কত সুন্দর এই যে প্যাকেট, এরকম ছোট ছোট প্যাকেট 2-3 কেজি থাকে। হ্যাঁ, এরকম প্যাকেটে আপনাকে এইভাবে পাঠাতে ওরা এসে দেখতেছে আমাদের এই যে এগুলো ইন্সপেকশন করতেছে। এই যে দেখেন কাঁচামরিচ, প্রচুর কাঁচামরিচ। হ্যাঁ, বরবটি আছে নিচে দেখেন বরবটি, কিন্তু কাঁচামরিচের উপর আবার নিষেধাজ্ঞা আছে। ওই এক ব্যবসায়ী পাঠাইছে, ওরা কিন্তু রোগ পোকামাকড় মারাত্মক ভয় পায়। হ্যাঁ, যেমন লেবু, বিগত 10 বছর লেবু নেয়নি ওরা। এই যে আপনি ময়মনসিংহ, টাঙ্গাইল, তারপর নরসিংদী এইসব জায়গায় দেখবেন প্রচুর লেবু হয়। এই লেবু ইংল্যান্ডে যাইতো, কিন্তু ভারত লেবু পাঠাতে পারতেছিল না। ওরা বললো এই লেবুতে এক ধরনের রোগ হয়, ইন্টারনেটে ছড়াই দিল। তখন ইংল্যান্ডে ওরা খোঁজ করে দিল, লেবু কোথায়? বাংলাদেশে গেছে। লেবু নেওয়াই বন্ধ করে দিল, 10 বছর লেবু নেই। গত বছর থেকে আবার লেবু নিচ্ছে। ওরা বলে দিয়েছে যে আপনারা এই সত্য মানবেন, তাহলে আমরা লেবু নেব। যেমন আমাদের আঙুর হয়ে গেল, আমরা বললাম না কিছু, আর 28 কেজি 22 কেজি। তো এইগুলো আবার এরকম বক্সের মধ্যে সাজানো হয়, বুঝছেন? বক্সের মধ্যে সাজাই দেখেন নিচে হয়েছে বলতেছিলাম কাঠের উপরে এটাকে দেওয়া। না, এটা তো যাবে না, এটা আপনি যত ঠেলবেন যাবে, জাহাজে এগুলো যাবে। এটা আমরা ইন্সপেকশনে গেছি, এটা জাহাজে যাবে। তো এই কাঠগুলো ট্রিটমেন্ট করা দরকার। প্রথম ট্রিটমেন্ট কি? 72 ঘন্টা তুতে দিয়ে পানির মধ্যে ভিজাই রাখবে। ভিজাই রাখার পরে ওইটা ওই যেরকম গরম চেম্বারের মধ্যে ঢুকাই দেবে, দিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওইটা 72 ঘন্টা রাখবে। রাখার পরে ওই কাঠটা বার করে নিয়ে এসে কাঠগুলো দিয়ে পায়া তৈরি করে এইভাবে, এর একটা ওজন প্রায় 1 টনের কাছাকাছি। হ্যাঁ, 1 টন। এটা আবার এই যে পেপার দিয়ে মোড়ায়, আপনারা না দেখে বিশ্বাস করবেন না। এয়ারপোর্টে যাওয়ার সময় ব্যাগ অনেক সময় পলিথিন দিয়ে মোড়াই যায়, দেখছেন? এটাও এরকম, এটা একটা রোটারের উপরে দেওয়া হয়, দিলে ওইটা ঘুরতে থাকে আর পলিথিনটা এরকম পেঁচাই যায়। যে এটা এক এক দেশের বায়ার, ওই যে বলতেছিল বায়ার, এই বায়ারদের কেউ বলে যে ওটা পলিথিন পেঁচাই দিতে হবে, কেউ বলে পলিথিন পেঁচানোর দরকার, যে দেশের বায়ার যেভাবে চায়। ট্রিটমেন্ট বা পোকা আছে কিনা সেটা আমরা আবার টেস্ট করতেছি, আমাদের ইন্সপেক্টররা যে টেস্ট করতেছে। এই কাঁচার অপাট আছে, সেখান থেকে এই এরকম হয়, পরে আবার এইটাতে বড় করে পাঠানো হয়। এই যে কাঠে পোকা আছে কিনা দেখেন। এই যে দেখেন রপ্তানির জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে, হিমায়িত খাদ্য। এইগুলো কি বলতে পারবেন? নারকেলের ছোবড়া, কোকোপিট। এই কোকোপিট দিয়ে ফসল উৎপাদন করার যেমন ওর ভিতরে পোকামাকড় থাকে না,
আরেকটা হলো কার্পেট। আপনারা হলো ম্যাট্রিক্স ব্যবহার করেন না, এটা বাগেরহাটে বেশি খাচ্ছে। এটার ম্যাট্রিক্সটা এত চমৎকার, আপনি না দেখে বিশ্বাস করবেন না। যাদের অর্থোপেডিক্সের ঝামেলা আছে, যাদের মাজায় ব্যথা ট্যাথা হয়, তাদের এই নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করা যে ম্যাট্রিক্সটা আছে অসাধারণ। আপনার বিছানার মতো খুব রোলিং করে নিয়ে যাচ্ছে, গরম রোলিং, এরপর আবার গাম যাচ্ছে, তার উপর আরেকটা রোলিং, এরকম করে এরকম মোটা ম্যাট্রিক্সটা ইজি বানায় না নারকেলের বোতল চাচ্ছে, নারকেলের শ্যাম্পুর বোতল 5 স্টার হোটেলে বিক্রি করা যায়, আমাদের দেশ দিতে পারতেছে না। নারকেলের মালা যেটা, ওটাকে শ্যাম্পুর বোতল করবে না। তারপর কি বলতেছে, আমরা বলছি যে না, আমরা বাঁশের শ্যাম্পুর বোতল দিই, তো ওরা বলছে যে আমরা জাস্টিফাই করে দেখি। আচ্ছা, ওরা একটা কয়েকদিন আগে দেখবেন ইউটিউবে করবে যে বাগেরহাটের সাইকেল বিদেশে রপ্তানি হচ্ছে, ব্যালেন্সিং বাইক তৈরি করছে, ওই তেঁতুল গাছের কাঠ যেন ছোট, ওরা ওই যে উপর থেকে নিচে এরকম যায় না, হ্যাঁ হ্যাঁ স্যার। ওই সাইকেল আমি আমার এখান থেকে পাঠাইছি, ব্যালেন্সিং বাইক বলে। হ্যাঁ, এইটা পাঠাইছি, এটা প্রচুর পরিমাণ ওদের চাহিদা আছে। হাতির ঘর, হাতির ঘর আমাদের তো পেটে খাওয়া নেই, আমরা স্বপ্ন দেখি কি হাতি গোসল করে যে ঘরে দাঁড়াবে, সেই ঘরটা আমরা বাংলাদেশ থেকে পাঠাইছি। হ্যাঁ, হাতির ঘর। আরো হয়ে যায় না, এটা যায় হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম এই যে কাঠ, কারেন্টের রোডের কাঠ আছে, এই কাঠ আমাদের জন্য খুব ভয়ঙ্কর। এই কাঠের ভিতরে প্রচুর পোকা থাকে, এই জন্য কাঠ আনাটা খুব রিস্কি। এক হলো কাঠ ছোবড়া সহ আসতে পারবে, গায়ে যে ছাল থাকে না, ছাল ছাড়া আসে তখন রিস্কটা কমে যায়। পাঠাই দিই, এটা খুব ভয়ঙ্কর একটা। এই যে জয়মণি খোল থেকে আরো প্রায় 12 কিলোমিটার ভিতরে, একেবারে সমুদ্রের মধ্যে আমাদের এই জাহাজগুলো ইন্সপেকশন করতে হয়, খুব রিস্কি। আমাদের স্পিড বোটে নিয়ে যায়। কেন রিস্কি? কেন? একটা জাহাজে তো কয়েক তালা সমান, ওটা খুব যন্ত্রণা। কারণ যে ফিতা ফেলে দেয়, এটা বেয়ে বেয়ে উঠতে হয়। প্রচুর রোলিং থাকে, ঢেউ থাকে। এদিকে তো কিছুই নেই পুকুরের মধ্যে, কিন্তু ওইদিকে প্রচুর ঢেউ থাকে। এই আর ওই যখন জ্বরের কপারটা খোলে, ওটাতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, ওটা শ্বাস নেওয়াটা হিউম্যান বডির জন্য ক্ষতি। জাহাজ একটা জাহাজ 7 কিলোমিটার লম্বা, আপনি এ মাথা থেকে ও মাথা শেষ করতে পারবেন। এইভাবে টেস্ট করা